আজকে এডুকেশন 2.0 চ্যানেলে সকলকে স্বাগত। তোমরা কি জানো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন আজ বিপদের মুখে? বিশ্ব উষ্ণায়নের জন্য ধীরে ধীরে সমুদ্রের জলে তলিয়ে যাচ্ছে সুন্দরবন। কিন্তু কেন? এই সকল প্রশ্নের উত্তর আজ আমরা জানবো এই ভিডিওর মধ্য দিয়ে। দেখো, পৃথিবীর মধ্যে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে সুন্দরবন। এই অরণ্য মূলত আমাদের ভারত এবং আমাদের ভারতবর্ষের প্রতিবেশী দেশ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বিস্তৃত এবং এটি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে বিশ্বব্যাপী যেটা সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। এই বিশ্ব উষ্ণায়নের প্রভাবে এই উপকূলবর্তী অঞ্চল বা এই আমাদের সুন্দরবন অঞ্চলে কী রূপ প্রভাব বিস্তার করছে সেটা সম্পর্কে আমরা আজ জানব। দেখো, সর্বপ্রথম যেটা বিশ্ব উষ্ণায়নের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি। দেখো, বিশ্ব উষ্ণায়নের ফলে টেম্পারেচার যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তার জন্য কি হচ্ছে, প্রচুর পরিমাণে মেরু যে অঞ্চল রয়েছে সেই মেরু অঞ্চলে বরফ গলছে। সেই বরফ গলা জল সমুদ্র জলস্তর বৃদ্ধি করছে। যদি আমরা লক্ষ্য করি যে ওয়ার্ল্ড ব্যাংকের এক রিপোর্ট অনুযায়ী এই বিশ্ব উষ্ণায়নের ফলে বা এই যে এই ক্লাইমেট চেঞ্জের প্রভাব সুন্দরবনের যে জলস্তর রয়েছে সেই জলস্তরে প্রতি বছর 3 থেকে 4 মিলিমিটার করে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে এইভাবে যদি প্রত্যেক বছর সমুদ্র জলস্তর বৃদ্ধি পেতে থাকে তাহলে এই সুন্দরবন অঞ্চল ধীরে ধীরে কি হবে, সমুদ্র জলের তলায় তলিয়ে যাবে এবং এই অঞ্চলে বিভিন্ন ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এই সুন্দরবন অঞ্চলে। এই সুন্দরবন অঞ্চলের কিছু দ্বীপ যেমন লোহাচড়া, নিউমুর, বেডফোর্ড প্রভৃতি দ্বীপগুলি ধীরে ধীরে জলের তলায় তলিয়ে যাচ্ছে। এটা হচ্ছে সব থেকে বড় একটা প্রভাব সুন্দরবন অঞ্চলে বিশ্ব উষ্ণায়নের। দেখো, পরবর্তীতে আমি একটি ছবিও দেখিয়েছি সুন্দরবন অঞ্চলের ম্যানগ্রোভ অরণ্যের, ঠিক আছে? তার নিচে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে বনভূমি ধ্বংস। দেখো, বনভূমি কিভাবে ধ্বংস হতে পারে এই জলবায়ু পরিবর্তনের মধ্য দিয়ে। দেখো, এই সুন্দরবন অঞ্চলে সর্বপ্রথম জলবায়ু পরিবর্তনের যে আমরা পয়েন্টটা পড়েছি সেটা হচ্ছে সমুদ্র জলস্তরের বৃদ্ধি। যদি এই সমুদ্র জলস্তর প্রতি বছর এই 3 থেকে 4 মিলিমিটার করেও বৃদ্ধি পেতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে সেটা কি করবে, এই সুন্দরবন অঞ্চলের প্রায় 75% অংশ প্লাবিত করবে এবং এর ফলে এই 75% অংশে যে বনভূমি রয়েছে অর্থাৎ সুন্দরবন অঞ্চলের সেই বিখ্যাত ম্যানগ্রোভ বনভূমি বা সেই সুন্দরী গাছ, সেই গাছের বনভূমিকে কি করবে, আস্তে আস্তে নষ্ট করে দেবে এবং এর ফলস্বরূপ এই অঞ্চলের যে বাস্তুতন্ত্র বা বাস্তুতান্ত্রিক যে ভারসাম্য সেটা কি হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। আশা করি এই 2টা পয়েন্ট তোমাদের সকলের বোঝা গেল। যদি বুঝতে কোনো রকম অসুবিধে হয় অবশ্যই কমেন্টে জানাবে। আচ্ছা, তোমরা বলো তো সুন্দরবনের বিখ্যাত প্রাণীর নাম কি? যারা যারা জানবে কমেন্টে অবশ্যই জানাবে। দেখো, তৃতীয় পয়েন্টে আমরা চলে যাচ্ছি। দেখো, ঘূর্ণিঝড়ের প্রকোপ বৃদ্ধি। ঘূর্ণিঝড়, বিধ্বংসী ঝড়, এই জলবায়ু পরিবর্তনের ফলে এই সুন্দরবন
অঞ্চল অর্থাৎ এই বঙ্গোপসাগরের যে উপকূল, সেই জায়গায় বিভিন্ন সময় আমরা দেখেছি বড় বড় ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, বা প্রত্যেক বছরই সেই স্থানে কি হয়, ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। আর এই সমস্ত ঘূর্ণিঝড়ের তীব্রতা এতটাই বেশি থাকে যে যেই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তার সেই অঞ্চলে প্রচুর পরিমাণে কি করে, ক্ষয়ক্ষতি করে। যেমন এমন কিছু ঘূর্ণিঝড়ের মধ্যে রয়েছে সাইক্লোন আয়েলা এবং সাইক্লোন আমফান। এই দুটো বিধ্বংসী ঘূর্ণিঝড় সুন্দরবন অঞ্চলের ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছিল। এইসব ঘূর্ণিঝড়ের ফলে ম্যানগ্রোভ বনভূমি ধ্বংস হয়, নদীর পাড় ভাঙে এবং জলোচ্ছ্বাস এবং বন্যা দেখা দেয়। এই সমস্ত ঘূর্ণিঝড় যখন আগমন ঘটে তখন জনজীবনের উপর একটা বিশাল প্রভাব বিস্তার করে এবং প্রাকৃতিক পরিবেশের ওপরও একটা বিশাল প্রভাব বিস্তার করে। পরবর্তী পয়েন্টে আমরা চলে যাচ্ছি বন্যা এবং জলোচ্ছ্বাস বৃদ্ধি। দেখো, এই যে ঘূর্ণিঝড় এবং সামুদ্রিক উচ্চতা বৃদ্ধির কারণে সুন্দরবন অঞ্চলে বন্যা এবং জলোচ্ছ্বাসের ঘটনা প্রচুর পরিমাণে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। দিনের পর দিন কি হচ্ছে, সমুদ্র জলস্তর বৃদ্ধি পাচ্ছে এবং এই বৃদ্ধি পাওয়ার কারণে সমুদ্রের সেই জল কি হচ্ছে, লোকালয়ে প্রবেশ করছে। অনেক সময় সেই জল রোধের জন্য যেই বাঁধ গড়ে তোলা হয়, সেই বাঁধগুলো ভেঙে গিয়ে সমুদ্রের সেই নোনা জল কৃষি জমিতে ঢুকে পড়ে। তার ফলস্বরূপ এই সুন্দরবন অঞ্চলের যে কৃষি কাজ সেটা অনেকটাই বিপন্ন হয়, জমির উর্বরতা নষ্ট হয়ে যায়, জমিতে লবণের পরিমাণ বৃদ্ধি পায়। এই সমস্ত ঘটনা ঘটতে দেখা যায়। পরবর্তীতে আমরা যদি দেখি, দেখো আমি এখানে একটা ম্যানগ্রোভ অরণ্যের সুন্দর একটা ছবি দেখিয়েছি, ঠিক আছে? ছবিটা দেখলে বুঝতে পারবে ম্যানগ্রোভ অরণ্য এবং সেই জায়গার বনভূমি সম্পর্কে। দেখো, তার পরবর্তীতে যেই পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেই পয়েন্টটা হচ্ছে জীববৈচিত্র্যের ক্ষতি। এখন দেখো, জলবায়ু পরিবর্তন সরাসরিভাবে জীববৈচিত্র্যের উপর কী করে, আঘাত হানে। কেমন আঘাত হানে? দেখো, যদি আমরা সুন্দরবনের কথাই বলি, সুন্দরবনে বিভিন্ন ধরনের বিরল প্রাণীর আবাসস্থল। যেমন সুন্দরবনের এক খুব বিখ্যাত প্রাণী যদি আমরা বলি, সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু পরিবেশের পরিবর্তনের কারণে অনেক প্রাণী বিপদের মুখে পড়ছে। অর্থাৎ এই সুন্দরবন অঞ্চলে যেই সমস্ত প্রাণীরা বসবাস করছে, সেই সমস্ত প্রাণীদের উপর এই বিশ্ব উষ্ণায়নের সরাসরি প্রভাব বিস্তার আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে যে আমি বললাম বেঙ্গল টাইগার বা রয়্যাল বেঙ্গল টাইগার সহ অনেক বন্যপ্রাণীর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেহেতু প্রতি বছর সমুদ্র জলের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, ফলে সেখানে কি হচ্ছে, এই যে বাঘেদের যে প্রাকৃতিক যে এলাকা রয়েছে, সেই এলাকা ধীরে ধীরে জলমগ্ন হচ্ছে এবং জলমগ্ন হওয়ার ফলে তারা কি করছে, ধীরে ধীরে লোকালয়ে প্রবেশ করছে। আর লোকালয়ে যখনই প্রবেশ করছে তখনই তাদের সঙ্গে মানুষের সংঘর্ষের কথা আমরা শুনতে পারি বা সংঘর্ষ ঘটছে, যার ফলে ক্ষয়ক্ষতি হচ্ছে প্রচুর পরিমাণে। পরবর্তী ক্ষেত্রে আমরা যদি দেখি নেক্সট পয়েন্টে, মানুষের জীবনে দুর্ভোগ বৃদ্ধি। দেখো, এই বিশ্ব উষ্ণায়ন কিভাবে সাধারণ মানুষের জীবনে দুর্ভোগের সৃষ্টি করতে পারে। দেখো, জলবায়ু পরিবর্তন বর্তমানে একটা খুব গুরুত্বপূর্ণ বা ভাবার বিষয়। যেই দ্রুত হারে জলবায়ু পরিবর্তন ঘটছে, এই যে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে বা এই যে টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, তার ফলে ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে আমাদের অবশ্যই ভাবা উচিত। দেখো, এই জলবায়ু পরিবর্তনের কারণে এই যে সুন্দরবন অঞ্চল রয়েছে,
তার পার্শ্ববর্তী এলাকা এবং সুন্দরবন অঞ্চলে যেই সমস্ত মানুষেরা বসবাস করে সেই সমস্ত মানুষের জীবনযাত্রায় এক বিশাল প্রভাব পড়ছে এই বিশ্ব উষ্ণায়নের ফলে। কীরকম প্রভাব? দেখো, সেই অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার বড়সড় সমস্যা দেখা দিচ্ছে। ঘরবাড়ি, কৃষি জমি ও গবাদি পশু নষ্ট হচ্ছে। কিভাবে নষ্ট হচ্ছে? এই যে বিধ্বংসী ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে, এই বিধ্বংসী ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার ফলে যে দিক দিয়ে সেই ঘূর্ণিঝড় প্রবাহিত হয় সব কিছু তা ধ্বংস করে দেয়, জমি, ঘর বাড়ি থেকে শুরু করে সব। এবং এই ঘূর্ণিঝড়ের ফলে যখন সমুদ্র জলস্তর বৃদ্ধি পায় বা সমুদ্রের সেই নোনা জল যাতে লোকালয়ে প্রবেশ করতে না পারে বা কৃষি জমিতে প্রবেশ করতে না পারে, তার জন্য যেই সমস্ত বাঁধ নির্মাণ করা হয়, সেই সমস্ত বাঁধ যখন এই প্রাকৃতিক দুর্যোগে ভেঙে যায়, তখন সেই নোনা জল লোকালয়ে প্রবেশ করে বা কৃষি জমিতে প্রবেশ করে এবং কৃষি জমিতে লবণের পরিমাণ বৃদ্ধি করে, ফলে সেইখানে ফসল উৎপাদন ব্যাহত হয় এবং অনেক মানুষ বাধ্য হয়ে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি এখানে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জিওগ্রাফি যেই সমস্ত কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট সেই সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ।